ক্লাস 11 ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ধনাত্মক রশ্মি এবং প্রোটনের আবিষ্কার। আগের ক্লাসে আমরা ইলেকট্রনের আবিষ্কার শিখেছি। আমাদের এটা পরমাণুর গঠনের সেকেন্ড ক্লাস চলছে, দ্বিতীয় ক্লাস। ক্লাস 11-এর এটা দ্বিতীয় ইউনিটে আছে। তো ইলেকট্রনের আবিষ্কার হয়ে গেছে, অথচ পরমাণু নিস্তড়িত। তার মানে পরমাণুতে কোনো একটা ধনাত্মক আধানযুক্ত কণা অবশ্যই আছে, না হলে যদি সমপরিমাণে ঋণাত্মক কণা এবং ধনাত্মক কণা না থাকে তাহলে পরমাণু নিস্তড়িত হতে পারে না। তাহলে আজকে আমরা আলোচনা করছি ধনাত্মক রশ্মি প্রোটনের আবিষ্কার। 1886 খ্রিস্টাব্দে গোল্ডস্টিনের আবিষ্কার থেকে প্রমাণিত হয় যে পদার্থে একটা ধনাত্মক আধানযুক্ত কণা আছে। তার এখানে উনি যেটা করেছিলেন, এই তড়িৎক্ষরণ নলের একটু সামান্য পরিবর্তন করেছিলেন। তড়িৎক্ষরণ নলে এটা অ্যানোড নিয়েছি, আর এখানে উনি যেটা নিয়েছিলেন একটা ছিদ্রযুক্ত ক্যাথোড। এই ছিদ্রযুক্ত ক্যাথোড নেওয়াতে যেটা হয়েছিল যে যেই সময় ক্যাথোড রশ্মি উৎপন্ন হচ্ছে, ক্যাথোড রশ্মি ক্যাথোড থেকে অ্যানোডের দিকে উৎপন্ন হচ্ছে, ঠিক একই মুহূর্তে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে সরল রেখায় একটি রশ্মি নির্গত হচ্ছে এবং সেই রশ্মিটা অ্যানোডের ছিদ্র ভেদ করে সরল রেখায় চলে যাচ্ছে। তো এই রশ্মিটার নাম দেওয়া হয়েছিল, এটা অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড, এটা তার, আর এটাকে আমরা বলছি ক্যাথোড। এখানে ক্যাথোড ছিদ্রযুক্ত, আর এই অপোজিট ডিরেকশনে একটা কণা নির্গত হচ্ছে, এটা ক্যাথোড রশ্মি। এই রশ্মির নামকরণের ক্ষেত্রে কি দেখা গেছে যে যেহেতু এটা ছিদ্র ভেদ করে চলে যাচ্ছিল, তাই জন্য একে ক্যানাল রেজ বলা হয়েছিল, ক্যানাল রশ্মি। অ্যানোড থেকে উৎপন্ন হয়েছে সেই জন্য একে অ্যানোড রশ্মি বলা হয়, অ্যানোড রশ্মি। আর বিজ্ঞানী টমসন পরীক্ষা করে দেখেন যে এটা ধনাত্মক আধানযুক্ত, তাই এর নামকরণ তখন করা হয় পজিটিভ রশ্মি। অ্যানোড রশ্মির বিভিন্ন ধর্ম পরীক্ষা করে দেখা গিয়েছিল যে ক্যাথোড রশ্মির মতোই অ্যানোড রশ্মি সরল রেখায় চলে, সরল রেখায় চলে। নাম্বার 2, সব অ্যানোড থেকেই অ্যানোড রশ্মি নির্গত হয়, যে কোনো অ্যানোড ব্যবহার করা হোক না কেন, অ্যানোড রশ্মি, সব অ্যানোড থেকে অ্যানোড রশ্মি নির্গত হয়। সব অ্যানোড থেকে অ্যানোড রশ্মি নির্গত হয়। নাম্বার 3, ক্যাথোড রশ্মির তুলনায় অ্যানোড রশ্মির গতিবেগ কম। ক্যাথোড রশ্মির তুলনায় অ্যানোড রশ্মির গতিবেগ কম। অ্যানোড রশ্মির গতিপথে যদি কোনো অস্বচ্ছ বস্তুকে রাখা যায় তাহলে ছায়া সৃষ্টি হয়। অ্যানোড রশ্মির গতিপথে অস্বচ্ছ বস্তু রাখলে ছায়া উৎপন্ন হয়। নাম্বার 5, গ্যাসকে আয়নিত করে। তার মানে এটা একটা তড়িৎ আধানযুক্ত কণা, তাহলে গ্যাসকে আয়নিত করে। নাম্বার 6 হচ্ছে খুব ইম্পর্টেন্ট, তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র দ্বারা, তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়, ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়।
ক্যাথোড রশ্মিও তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়। যদি সমান প্রাবল্যের তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র অ্যাপ্লাই করা যায় তাহলে ক্যাথোড রশ্মির বিক্ষেপণ বেশি হয় এবং অ্যানোড রশ্মির বিক্ষেপণ কম হয়। এর থেকে আমরা বুঝতে পারি যে ক্যাথোড রশ্মিতে যে কণা আছে অর্থাৎ ইলেকট্রনের ভরের চেয়ে অ্যানোড রশ্মিতে যে কণা আছে তার ভর বেশি। নাম্বার 7, যদি অ্যানোড রশ্মি কোনো বস্তুর ওপর পড়ে তাহলে বস্তুটা উত্তপ্ত হয়ে যায়। নাম্বার 8, যদি গতিপথে কোনো চাকা রাখা যায় তাহলে চাকাটা ঘুরতে থাকে। নাম্বার 9, জিঙ্ক সালফাইডের প্রলেপযুক্ত পর্দার ওপর পড়লে প্রতিপ্রভার সৃষ্টি হয়। নাম্বার 10, ঋণাত্মক তড়িৎ ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হয়। ঋণাত্মক তড়িৎ ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হয় তার মানে এই কণাগুলো অ্যানোড রশ্মির কণা, ধনাত্মক আধান যুক্ত। নাম্বার 11ও খুব ইম্পর্টেন্ট। অ্যানোড রশ্মির ক্ষেত্রে E/m অর্থাৎ আধান এবং ভরের অনুপাত একই নয়। ক্যাথোড রশ্মির ক্ষেত্রে যেমন আমরা একই দেখেছিলাম, এই ক্ষেত্রে একই নয়। যদি বিভিন্ন গ্যাস ব্যবহার করা যায় তাহলে E/m এর মান বিভিন্ন হয় এবং হাইড্রোজেন গ্যাস ব্যবহার করলে যে সবচেয়ে হালকা গ্যাস হাইড্রোজেন গ্যাস ব্যবহার করলে যে E/m হয় তার মান সবচেয়ে বেশি হয় এবং সেক্ষেত্রে ভর হাইড্রোজেনের প্রায় সমান হয়। তাহলে E/m এর মান সর্বদা এক নয়। নাম্বার 12, অ্যানোড রশ্মি গঠনকারী কণার E/m ইলেকট্রনের E/m এর চেয়ে কম। ইলেকট্রনের E/m এর চেয়ে কম। আরেকটা বাদ গেছে 13, সেটা হচ্ছে পাতলা ধাতব পাত ভেদ করতে পারে। পাতলা ধাতব পাত ভেদ করতে পারে। এর থেকে বোঝা যায় যে এই কণার ভরবেগ আছে। এখান থেকে আমরা সিদ্ধান্ত যা করতে পারি সেটা হচ্ছে যে অ্যানোড রশ্মি গঠনকারী কণার ভর হাইড্রোজেন পরমাণুর ভরের সমান। হাইড্রোজেন পরমাণুর ভরের সমান এবং ধনাত্মক তড়িৎধর্মী। এই কণাগুলো ধনাত্মক তড়িৎধর্মী। এর আধান আমরা দেখেছি ইলেকট্রোস্ট্যাটিক ইউনিটে 4.8 into 10⁻10 ESU আর এসআই পদ্ধতিতে 1.602 into 10⁻−19 কুলম্ব। আর এর E/m এর মান E/m অর্থাৎ আধান বাই ভরের মান 9.579 into 10⁻4 কুলম্ব পার গ্রাম। এখান থেকে আমরা ভর নির্ণয় করে দেখেছি কিভাবে ভর নির্ণয় করব। E/m এর মান আমরা পেয়েছি 1.602 into 10⁻−19 কুলম্ব ডিভাইডেড বাই E/m এর যা মান ছিল 9.579 into 10⁻4 কুলম্ব পার গ্রাম। এটা করলে আমরা পাবো 1.672 into 10⁻24 গ্রাম। আর AMU এককে
একটা প্রোটনের ভর 1 AMU, অর্থাৎ 1 অ্যাটমিক মাস ইউনিট। আর 1911 সালে রাদারফোর্ড এই কণার নাম দিয়েছিলেন প্রোটন। নিউট্রন আবিষ্কার। নিউট্রন, ইলেকট্রনের আবিষ্কার হয়ে গেছে, প্রোটনের আবিষ্কার হয়ে গেল। তাহলে এই দুটো কণাই যদি পরমাণুতে থাকে এবং পারমাণবিক ভরের স্কেল, পারমাণবিক ভরের স্কেল, এই স্কেল অনুযায়ী প্রোটনের ভর 1 একক এবং ইলেকট্রনের ভর নগণ্য। ইলেকট্রনের ভর যেহেতু নগণ্য, তাই পরমাণুর ভর পরমাণুতে উপস্থিত প্রোটন সংখ্যাই হবে। যেমন হিলিয়ামে দুটি প্রোটন আছে, তাহলে হিলিয়ামের ভর হওয়া উচিত ছিল 2 একক। হিলিয়ামের ভর 2 একক, কিন্তু দেখা গেছে যে হিলিয়ামের ভর 2 একক নয়, হিলিয়ামের ভর 4 একক। এর থেকে বিজ্ঞানীরা ধারণা করেন যে পরমাণুতে এমন একটি কণা আছে যার কোনো আধান নেই এবং যার ভর আছে, অর্থাৎ যার ভরকে আমরা কাউন্ট করছি। এখানে 1920 খ্রিস্টাব্দে রাদারফোর্ড 1 একক ভরযুক্ত এবং নিস্তড়িত একটি কণার কল্পনা করেন এবং তার নাম দেন নিউট্রন। তাহলে নিউট্রন নামকরণ করেছিলেন রাদারফোর্ড। আর স্যাডউইক 1932 খ্রিস্টাব্দে স্যাডউইক প্রোটন আবিষ্কার করেছিলেন। স্যাডউইক কিভাবে প্রোটন আবিষ্কার করেছিলেন? বেরিলিয়ামের ওপর পোলোনিয়াম থেকে নির্গত তেজস্ক্রিয় রশ্মি আলফা কণা দ্বারা আঘাত করার ফলে এক ধরনের নতুন ধরনের রশ্মির উৎপত্তি দেখেছিলেন এবং সেই রশ্মির ধর্ম কিছু ব্যাখ্যা করে ধর্মগুলোকে দেখে তিনি নিউট্রনের কথা বলেছিলেন। নাম্বার 1, এইখান থেকে যে কণা উৎপন্ন হয়েছে তার ভর প্রোটনের ভরের সমান, অর্থাৎ 1.675 × 10⁻24 গ্রাম। এই কণার ব্যাসার্ধ প্রোটনের ব্যাসার্ধের সমান 1.2 × 10⁻13। এই যে কণা উৎপন্ন হয়েছে, এই কণা তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না। তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না, অর্থাৎ এর কোনো আধান নেই। নাম্বার 4, ভেদন ক্ষমতা। ভেদন ক্ষমতা, যেহেতু নিউট্রন নিস্তড়িত তাই ভেদন ক্ষমতা ইলেকট্রন বা প্রোটনের চেয়ে বেশি। ভেদন ক্ষমতা বেশি। যখন কোনো পরমাণুতে নিউট্রন আঘাত করে তখন পরমাণু থেকে একটা প্রোটন বা ধনাত্মক আধানযুক্ত কণা বিচ্ছিন্ন হয়ে যায় বা পৃথক হয়ে যায়। এইভাবে বিজ্ঞানী স্যাডউইক নিউট্রনের বিভিন্ন ধর্ম থেকে নিউট্রন আবিষ্কার করেছিলেন। বেরিলিয়াম মৌল, বেরিলিয়াম 94, এতে আঘাত করা হয়েছিল হিলিয়াম 42 আলফা কণা। এটা বেরিলিয়াম, হিলিয়াম 42 আলফা কণা দিয়ে আঘাত করলে যেটা উৎপন্ন হবে কার্বন 12 6 যোগ N10। নিউট্রনকে এইভাবে প্রকাশ করা হয়। এই ওপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ভর সংখ্যা, নিচে পরমাণু ক্রমাঙ্ক। তাহলে নিউট্রনকে আমরা এইভাবে প্রকাশ করি N10। 1830 খ্রিস্টাব্দে বুথ আর বেকার বলে দুজন বিজ্ঞানী, ওনারাও নিউট্রন আবিষ্কার করেছিলেন, কিন্তু গামা কণা ভেবে তাকে গামা রশ্মি ভেবে ভুল করেছিলেন। গামা রশ্মি। আর এইরকম বেরিলিয়ামের বদলে বোরন, লিথিয়ামে আঘাত করলেও নিউট্রন কণা নির্গত হয়।
পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক। পারমাণবিক সংখ্যাকে পরমাণু ক্রমাঙ্ক বলে, ক্লাস 9 শিখেছি। কাকে বলে? কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে, কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যা। অর্থাৎ কোন মৌলের নিউক্লিয়াসে যত সংখ্যক প্রোটন থাকে সেই সংখ্যাকে সেই মৌলের পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা বলে। যেহেতু প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান, তাহলে প্রোটন সংখ্যা ইকুয়াল টু ইলেকট্রন সংখ্যা ইকুয়াল টু পারমাণবিক সংখ্যা। ভর সংখ্যা কাকে বলে? ভর সংখ্যা প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফলকে বলে ভর সংখ্যা। কিভাবে আমরা কোনো মৌলকে প্রকাশ করি? যেমন বেরিলিয়াম, তার চিহ্ন এই যে বেরিলিয়াম 4, নিচে 4। বেরিলিয়াম 4 হলো এই নিচের সংখ্যাটা হলো পারমাণবিক সংখ্যা, আর ওপরে 9, ওপরের সংখ্যাটাকে বলে ভর সংখ্যা। ভর সংখ্যা তাহলে কি সম্পর্ক ভর সংখ্যার সাথে পারমাণবিক সংখ্যার? ভর সংখ্যা ইকুয়াল টু, ভর সংখ্যাকে সাধারণত a দিয়ে প্রকাশ করা হয় আর পারমাণবিক সংখ্যাকে z দিয়ে প্রকাশ করা হয়। তাহলে ভর সংখ্যা ইকুয়াল টু নিউট্রন সংখ্যা প্লাস প্রোটন সংখ্যা, অর্থাৎ ভর সংখ্যা ইকুয়াল টু z প্লাস নিউট্রন সংখ্যা। পারমাণবিক সংখ্যার সঙ্গে নিউট্রন সংখ্যা যোগ করলে আমরা পাবো ভর সংখ্যা। আর কিছু রাশি আমাদের মনে রাখতে হবে, এগুলো আমাদের অলরেডি পরিচিত। আইসোবার বা সমস্থানিক, আইসোটোপ বা সমস্থানিক। সমস্থানিক কাকে বলবো? কোন যে দুটি বা এক বা একাধিক মৌল যাদের প্রোটন সংখ্যা সমান তাদেরকে আইসোটোপ বলে। আইসোটোন কাকে বলবো? যে সমস্ত মৌলের পরমাণু নিউট্রন সংখ্যা সমান তাদেরকে বলবো আইসোটোন। আমি এইভাবে মনে রাখার চেষ্টা করছি, এই লাস্টে পি, তাহলে প্রোটন সংখ্যা সমান। লাস্টে এন, নিউট্রন সংখ্যা সমান, নিউট্রন সংখ্যা সমান। আর আরেকটা রাশি আছে, সেটা হচ্ছে আইসোবার। আইসোবার অর্থাৎ যাদের ভর সংখ্যা সমান। আইসোবার মানে যে সমস্ত পরমাণুর ভর সংখ্যা সমান তাদেরকে বলে আইসোবার। আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা মন দিয়ে ভিডিওগুলো দেখতে থাকো।